1971 সালে রক্তক্ষয়ী মার্চ, পিলখানা, চারদিকে থমথমে পরিস্থিতি। পাকিস্তানি 22 বেলুচ রেজিমেন্ট তখন নিয়ন্ত্রণ নিয়েছে পুরো পিলখানার। তাক করা তাদের বন্দুক। সেই সময় বর্ডার গার্ড বাংলাদেশ তথা তৎকালীন ইপিআরের একদল সাহসী সৈনিক নিলেন এমন এক দুঃসাহসিক সিদ্ধান্ত, যার প্রতিটি পদে ছিল মৃত্যু ভয়। গোপনে শুরু হলো প্রস্তুতি, নীরবে সতর্কতায়, যার কেন্দ্রবিন্দুতে ছিল পিলখানার একটি গাছ। 22 মার্চ দিবাগত রাত পিলখানায় লেখা হলো আরেক বীরত্ব গাথা। এক সময় আমাদের নিজেদের দেশ, নিজেদের পতাকা হলো, কিন্তু সেই গাছ, সেই সাহসী সৈনিকদের কথা মনে রাখল না কেউ। স্বাধীনতার 55 বছর পর শুরু হলো ভুলে যাওয়া সেই ইতিহাসে এক আশ্চর্য অনুসন্ধান। এক বিস্মৃত ইতিহাসের খোঁজ। এই অনুসন্ধানের শুরু বর্ডার গার্ড বাংলাদেশের কেন্দ্রীয় লাইব্রেরিতে এক বিকালের ইতিহাস অনুসন্ধান থেকে। সামনে বিজিবি দিবস। বিশেষ প্রকাশনার জন্য ইতিহাস ভিত্তিক তথ্য খুঁজছিল বিজিবির একটি দল। সেই সময় বিজিবি সদস্যরা খুঁজে পান 1974 সালের ক্রোড়পত্রে প্রকাশিত একটি বটগাছের ছবি। সেখানে শুধু এটুকুই তথ্য যে এই বটগাছে 1971 সালের মার্চ মাসে উত্তোলিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। পরাধীন দেশে স্বাধীনতার পতাকা উত্তোলনের সেই স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত হচ্ছে এই প্রতীকী বটগাছ। শিল্পীর জাদুকরী হাতের ছোঁয়ায় সেই সাদা কালো বটগাছের ছবি যেন জীবন্ত হয়ে ওঠে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই বটগাছের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বটগাছটির বর্তমান অবস্থান ও সেই গাছে কারা পতাকা উত্তোলন করেছিল এই বিষয়ে কোনো তথ্য কোথাও নেই। ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে মহাপরিচালক মহোদয় বটগাছটি শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেন। শুরু হয় বিস্তৃত অনুসন্ধান। বটগাছটির অবস্থান খুঁজে পেতে প্রথমে প্রয়োজন সেই ঐতিহাসিক ঘটনার তথ্য। তাই কখনো পুরনো পত্রিকা, কখনো লাইব্রেরির বইয়ের পাতা, কখনো আর্কাইভ ফুটেজ, কখনো পুরনো পত্রিকায় প্রকাশিত খবর। এভাবেই ধীরে ধীরে শুরু হয় এক বিস্তৃত ইতিহাসের খোঁজ। গভীর অনুসন্ধানের পর সন্ধান মেলে সেই রাতে বটগাছে পতাকা উত্তোলনে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর প্রতীক আব্দুল মালিকের। তাকে সদর দপ্তরে আনার বিষয়ে উদ্যোগী হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা। চেইন অফ কমান্ডের মাধ্যমে সেই নির্দেশ পৌঁছে যায় আব্দুল মালিকের বাসস্থানের নিকটবর্তী সিলেট ব্যাটালিয়নে। বিজিবির মুখপাত্ররা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আব্দুল মালিককে সদর দপ্তরের পক্ষ থেকে ঢাকায় আসার অনুরোধ জানায়। 230 বছরের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর পিলখানার ইতিহাস যেমন গৌরবময়, তেমনি এখানকার প্রাচীন বৃক্ষরাজিও নানা ইতিহাসের সাক্ষী। পিলখানার অসংখ্য গাছের মধ্য থেকে বিজিবির সদস্যরা সম্ভাব্য ঐতিহাসিক বটগাছসমূহ শনাক্তে কাজ শুরু করেন। বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বয়স ও যৌক্তিক অবস্থান বিবেচনায় সম্ভাব্য 3টি গাছ চিহ্নিত করেন। বীর প্রতীক আব্দুল মালিক বিজিবি সদর দপ্তর পিলখানায় এলে বিজিবি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। বীর প্রতীক আব্দুল মালিককে নিয়ে যান অনুমানকৃত গাছগুলোর কাছে। গাছগুলো ভালো করে দেখেন বীর প্রতীক আব্দুল মালিক। জানান এগুলোর কোনোটাই সেই বটগাছ নয় যেখানে তারা পতাকা উত্তোলন করেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তা
বটগাছ অনুসন্ধানের কাজ তদারকি করতে এলে বীর প্রতীক আব্দুল মালিক তাকে জানান সময়ের পরিবর্তনে তিনি অনেক কিছুই আর চিনতে পারছেন না। তিনি 1971 সালে যে সিগন্যাল সেন্টারে কাজ করতেন সেই দিকে যেতে চান। কিন্তু আব্দুল মালিক বীর প্রতীক পুরনো সিগন্যাল সেন্টারের কাছে গিয়ে কিছুই চিনতে পারেন না, কারণ পুরনো সিগন্যাল সেন্টার ভবনটির বর্তমানে কোনো অস্তিত্ব নেই। এরপর 1971 সালে যে ব্যারাকে তিনি থাকতেন সেখানে যান তারা। ব্যারাকটি আগের মতোই আছে, শুধু সংস্কার হয়েছে। এখানে দোতলায় থাকতেন বীর প্রতীক আব্দুল মালিক। এবার তার কাছে সে রাতের সব কথা মনে পড়ে যায়, মিলতে থাকে অতীতের স্মৃতির ছেঁড়া সুতোগুলো। সেদিন রাতে তারা যে পথ দিয়ে গেছেন সেই পথে হাঁটতে শুরু করেন আব্দুল মালিক। বিজিবি কর্মকর্তাদ্বয় তার দেখানো পথে চলতে থাকেন। এই পথ তাকে নিয়ে যায় 1971 সালের সেই দুঃসাহসিক রাতের স্মৃতিতে। একটি বট গাছের সামনে দাঁড়িয়ে যান আব্দুল মালিক বীর প্রতীক। এই গাছ তার কাছে শুধু একটি গাছ নয়, জীবন বাজি রাখা এক রাতের গল্প। বীর প্রতীক আব্দুল মালিক আবেগে সিক্ত হয়ে গাছটিকে স্যালুট করেন। বীর প্রতীক আব্দুল মালিক জানান, সেই রাতে হাইসারের নেতৃত্বে তারা 10-12 জন স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। তবে সেই রাতের সঙ্গীদের নাম পরিচয় তার মনে নেই, এমনকি হাইসারের পুরো নামটিও নয়। মহাপরিচালক মহোদয় আব্দুল মালিক বীর প্রতীককে বটগাছটি শনাক্ত করার জন্য কৃতজ্ঞতা জানান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন। তিনি পতাকা উত্তোলনের সঙ্গে যুক্ত জড়িত ব্যক্তিদের খোঁজ নিয়ে তথ্য যাচাই করে প্রমাণভিত্তিক ইতিহাস সংগ্রহের নির্দেশ দেন। তিনি বলেন, এই পতাকা উত্তোলনের ঘটনা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেশের সীমানা ও জাতীয় পতাকা বিজিবির মূল অনুপ্রেরণা ও শক্তি। শুরু হয় নতুন করে গভীর তথ্য অনুসন্ধান। বিজিবি সদস্যরা নিয়মিত দায়িত্বের পাশাপাশি এই ঐতিহাসিক ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহে নানামুখী অনুসন্ধান শুরু করেন। রেকর্ড উইং 1971 সালে পিলখানায় কর্মরত সদস্যদের চাকরি জীবনের তথ্য যাচাই করে সম্ভাব্য অংশগ্রহণকারীদের শনাক্ত করে। এভাবে প্রস্তুত হয় সম্ভাব্য তালিকা। রেকর্ড রুমের তথ্য থেকে প্রাপ্ত নম্বরে ফোন করে জানা যায় সেই রাতের পতাকা উত্তোলনের নেপথ্য নায়ক আব্দুল হাই বর্তমানে বরিশালে অবস্থান করছেন। এবার যাত্রা শুরু হয় বরিশালের দিকে। বরিশালের উজিরপুরে প্রত্যন্ত গ্রামে আব্দুল হাইয়ের বাড়ি। উপহার নিয়ে বিজিবি দল পৌঁছে যায় তার কাছে। বিজিবি প্রতিনিধি দল সেখানে গিয়ে জানতে পারে এই আব্দুল হাই সেই রাতে পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কাঙ্ক্ষিত আব্দুল হাই নন। তবে তার কাছ থেকে সেই ঐতিহাসিক ঘটনার নেতৃত্বদানকারী আব্দুল হাই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনার বিবরণ পাওয়া যায়। ঢাকার মিরপুরে বিজিবি প্রতিনিধি দল যায় নায়েব সুবেদার আব্দুল হাইয়ের পরিবারের খোঁজে। নায়েব সুবেদার আব্দুল হাইয়ের স্ত্রীর কাছ থেকে পাওয়া যায় গুরুত্বপূর্ণ তথ্য। সেই রাতে পতাকা উত্তোলনে অংশগ্রহণকারী সদস্যদের পরিবারের সাথে বিজিবি সদস্যরা দেখা করে নানা তথ্য সংগ্রহ করেন। বিজিবির স্টেশন হেডকোয়ার্টারের নেতৃত্বে একদল উদ্ভিদ বিজ্ঞানী গাছের বয়স নির্ধারণে নানা তথ্য সংগ্রহ করেন। জানা যায় সেটি বট গাছ নয়, পাকুড় গাছ। বট আর পাকুড় তার সায়েন্টিফিক নেম কিন্তু একই, ফাইকাস বেঙ্গালিয়েন্সিস। কিন্তু সাধারণত মানুষ তো আসলে পাকুড় আর বট পার্থক্য করতে পারে না, সুতরাং সবাই এটাকে আসলে বট গাছ বলেই থাকেন। আমরা এখন মাপলাম, মেপে দেখলাম যে এটার যে ডায়ামিটার সেটা দিয়ে আমরা পাই দিয়ে ভাগ করে দেন এটার যে গ্রোথ ফ্যাক্টর সেটা করার পরে দেখা গেল যে
বর্তমানে এই গাছের বয়স হচ্ছে প্রায় 80 বছরের মতো, কিন্তু গাছটা কিন্তু দেখে মনে হয় না এটা 80 বছর আর কি। তার অনেকগুলো কারণ আছে। তার অনেকগুলো কারণের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মূল যে কাণ্ডটা ছিল সেই কাণ্ডটা কিন্তু আসলে এখানে নেই। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ ফাইকাস বেঙ্গালিয়েন্সিস, কারণ তো মেজর ট্রাঙ্কটা কিন্তু রটেন হয়ে যায়। আমরা যেগুলো দেখছি অনেকগুলো ঝুড়ির মতো নেমে আসছে, সেগুলো আসলে এখন একটা মানে মূল কাণ্ডের মতো মনে হচ্ছে। দক্ষ সাংবাদিকের তত্ত্বাবধানে পিলখানার সংলগ্ন এলাকার প্রবীণ স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে সেই সময়ের তথ্য সংগ্রহ করা হয়। হাতে চলে আসে সব তথ্য, যাচাই বাছাই করে প্রস্তুত হয় 1971 সালের মার্চে পিলখানায় ঐতিহাসিক পতাকা উত্তোলনের একটি প্রামাণ্য বিবরণ। তৈরি করা হয় তথ্যচিত্র এবং তা উপস্থাপন করা হয় বিজিবি মহাপরিচালক ও কর্মকর্তাদের সামনে। 21শে মার্চ 1971 পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য আর শোষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ। সারা বাংলাদেশের আপামর জনতা সিদ্ধান্ত নিল এবার 23শে মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকা নয়, বাংলার মাটিতে উড়বে বাংলাদেশের পতাকা। সবচেয়ে দুঃসাহসিক প্রস্তুতিটা নিল ইপিআরের সাহসী দেশপ্রেমিক সদস্যরা, কারণ পিলখানা 15ই মার্চ থেকে পশ্চিম পাকিস্তান থেকে আসা 22 বেলুচ রেজিমেন্টের অধীনে পুরোপুরি পরিচালিত হচ্ছে। 21 তারিখ আমরা ওই পূর্বের মতোই সিগন্যাল সেন্টারে ডিউটিতে ছিলাম। ডিউটি শেষ করে রিক্রিয়েশন রুমে বসে আমরা খবর টবর শুনতাম। এই সময় হঠাৎ রাত্রে 8:30টার দিকে আমাদের সিনিয়র একজন অপারেটর, হাইসাম নাম উনার, উনি আমাদের রিক্রিয়েশন রুমে ঢুকেন। উনি বললেন যে একটা কাজ করতে আমাদের। কী কাজ স্যার? উনি বললেন না এখন বলবো না, পরে বলবো তোমাদেরকে। এই পতাকা উত্তোলনের পরিকল্পনার নায়ক আব্দুল হাই ছিলেন পদমর্যাদায় নায়েব সুবেদার। তিনি জানতেন চারদিকে পাকিস্তানি গোয়েন্দাদের তীক্ষ্ণ দৃষ্টি। নিরাপত্তার স্বার্থে তিনি পুরো পরিকল্পনা কারো কাছে প্রকাশ করেন না। কারণ আমি ছিলাম সেন্ট্রাল সিগন্যাল ওয়ার্কশপের স্টোরম্যান। তো আমাকে উনি বললেন লেদার কোথায় থাকে, কি বিষয়, এবং থাকে তো স্টোরের ভিতরে। নায়েব সুবেদার আব্দুল হাই সিপাহী আওলাদ হোসেনের সহযোগিতায় খুব গোপনে বাংলাদেশের পতাকা তৈরি করে নেন দর্জি মুশাররফ হোসেনকে দিয়ে। ওনাদের একটা গ্রুপ ছিল আর কি, এই গ্রুপে মিলে পতাকা বানানোর জন্য একটা মিটিং করছিল আমাদের বাসায়। 22 তারিখ দিবগত রাত ছিল, 12:30 একটা সময় আমাকে ডাকলেন, মিতা সরেন, ওই যে বলছিলাম মেয়েটা রাখছেন তো, সরেন। আমাদের বলা হয়েছিল 10টার সময় সব লাইট অফ হয়ে যায়, তো কমসে কম লাইট অফ হওয়ার 1-1.5 ঘন্টা পরে কিন্তু বাইরে হবে। এলো সেই কাঙ্ক্ষিত সময়, 22 মার্চ গভীর রাত। পরিকল্পনা অনুযায়ী ইপিআরের অসীম সাহসী কিছু সদস্য জীবন হাতের মুঠোয় নিয়ে বের হলো নিজেদের ব্যারাক থেকে। আমরা 2-3 জন খড়ি 11 নম্বরের রাস্তা দিয়ে আমরা রান্না দিচ্ছি। তখন হঠাৎ তিনি ওই বটগাছের থামলেন। সেটা বট গাছ নয়, বট গাছ বলি আমরা। পাকুড়ের গাছটা লম্বা ছিল, গাছ আছে ওখানে, ওই গাছে ওখানে গেলাম। ওনার একটা কালো ব্যাগ ছিল, ওই ব্যাগের থেকে পতাকাটা, এই পতাকা ওই রকম ছিল একটা বৃত্ত, এই বৃত্তর মধ্যখানে বাংলাদেশের ম্যাপ ছিল। লেদার লাগানো, ও লেদার একটা সংযোগ দেওয়া যাইত, দিয়ে উঁচু করা যাইত। তো আমাদের মধ্যে 2 জন ছিল না, গাছে উঠা জানতো। পতাকা নিয়ে উঠে গেল, পতাকা নিয়ে উঠে দেয়া ওই পতাকা লাগাইলো পরে। তখন আমরা সবাই একত্রিত না আসে, ওই 2 জন 3 জন করে আবার রিক্রিয়েশন রুমে আসছি। এই পতাকা লাগাই বাসায় যায় বলছে যে মা, আমার শাশুড়ি আছে, যে মা একটা কাজ করে আসছে। কি কাজ করে আসছে বাবা? বলছে যে মা একটা বট গাছের মধ্যে পতাকা, বাংলাদেশের পতাকা টানাই আইছি। পরদিন 23শে মার্চ সারা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ইপিআরের পাকুড় গাছে উড়ল বাংলাদেশের পতাকা। ঢাকার পাশাপাশি যশোর, সাতক্ষীরা, রাজশাহী, চট্টগ্রাম ও দিনাজপুরের বিভিন্ন বিউবিতে উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। কিন্তু বেলুচ রেজিমেন্টের নাকের ডগায় এই পতাকা উত্তোলন বড় একটি ধাক্কা দিয়েছিল পাকিস্তানি শাসকদের। পাকিস্তানিরা এই পতাকা দেখে ফেলে, তখন সিগন্যালের যা ছিল সবাইকে নিচে ফলিন করছে, বলতেছে খেয়ে এই পতাকা উঠাইছে বলো। পতাকাটা দেখছে 23 তারিখ সকালবেলা, খুব রাগান্বিতভাবে এবং খুব চড়াওভাবে আমাদের উপর খাড়া হয়েছে ওরা। আমরা কিন্তু কোনো ভয়ও করি নাই, কোনো কিছু বলিও নাই, চুপচাপ সাইলেন্সভাবে খাড়া ছিলাম।
নায়েব সুবেদার আব্দুল হাই বুঝতে পারেন কি আসতে চলেছে সামনে। আসার পরে বড় আইয়া আজান দিছে, মাকে নমস্কার করছে, আমার শাশুড়ি লিয়া ভাত খাইলো। সবাই কাছে আমার বাবা বাসুর আসছিল, মাতার চাইলো, মার কাছে মাছ চাইলো। মা মুখ সামনে দিকে হয়তো বাঁচতে পারবো না, মা মাছ সাফ করে দিও। আর শাশুড়ি কান্না শুরু করে দিল। এরপর 25শে মার্চ 1971 সেই রাতে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় ইপিআর পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। না হাইসাব তো ফরে দিয়ে গেছে, ওনার পাকিস্তানিরা কিছুটা বুঝতে পারছে, বুঝিয়া উনি ওই রাত্রেই উনাকে অ্যারেস্ট করেছেন। উনি বাইরে থাকেন। যাই দুদিন পরে বাসার থেকে নিয়ে এলো। আমার কোনো জ্ঞান ছিল না, আমার 4টা বাচ্চা বিরোধের দুঃখায় আমার কোনো জ্ঞান ছিল না। আমি ওকে নিয়ে গেলাম। ইপিআরের নিরস্ত্র ও ঘুমন্ত সৈনিকদের নির্মমভাবে হত্যা করা হয়। জীবিতদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে। আমার আম্মাকে ফিজিক্যাল কলেজে প্রায় মাসখানেকের মতো আটকে রাখছিল। ওনার সাথে আরও ইপিআরের লোকজন ছিলেন। মাসখানেকের মতো আটকে রেখে অনেক নির্যাতন করার পরে ওনাদেরকে গাড়িতে উঠায় চোখ বন্ধ করে এই পাগলার দিকে নিয়ে যায়। শীতলক্ষা নদীর পাড়ে দাঁড় করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। বাবা সহ এখানে পশ্চিম হানাদা বাহিনী হাতে গ্রেপ্তার হন এবং ফিজিক্যাল কলেজে প্রশ্নের মাধ্যমে মেরে ওনাদেরকে ফিরে দেওয়া হয়। নির্যাতনের তীব্রতার সব মাত্রা ছাপিয়ে নায়েব সুবেদার আব্দুল হাই ও সুবেদার মেজর শওকতের উপর নেমে আসে অমানবিক নির্মম অত্যাচার। উনাকে খুব শারীরিক কষ্ট দিয়া উনি মারছে। উনাকে শওকত সাহেবকে এগুলা তারা খবর নিয়ে আনিছে। 8-9 দিন উনি বাধাই অবস্থায় ছিল। আমরা জানালা থেকে দেখতেছিলাম এই দুজনকে যেভাবে মারছে বা লটকাইয়া হাত বাঁধিয়ে উপরে উঠে লটকাই রাখছে, রেখে তাদের অত্যাচার করছে। করতে করতে তা ওইভাবেই মারা গেছে। আব্বা কিভাবে চিৎকার পারতো, আশেপাশে সবাই জানতে পারতো যে হাই সাহেব চিৎকার পারতেছে, হাই সাহেবকে টর্চার করতেছে। পিছনে খাম মানে 2টা লাঠি খাম বেঁধে 10 আঙ্গুলের নখ উঠে ফেলছে, তারপরে পায়ের নখ উঠে ফেলছে। আমি তো সবার ছোট, বাবা কি জিনিস আমি সেই ডাক শুনতে পাই নাই, আমি কখনো বাবা বলে ডাকতে পারি নাই। মুক্তিযুদ্ধে ইপিআর সদস্যদের আছে অপরিসীম অবদান। স্ত্রী সন্তান ফেলে মৃত্যুকে বাজি রেখে তারা ছুটে গেছে দেশ রক্ষায়। আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট আবশ্যক যায় না তো গেছে, আমরা দেশ স্বাধীন করবো না। বললো যে বুঝাও যে আমার তো একমাত্র ছেলে, আর তোমার ছেলে মেয়ে কিছু নাই, ওকে নিয়ে আসো, ফিরে নিয়ে আসো। কিন্তু উনি স্ট্রংলি একদম যে না, আমাদের যুদ্ধ করতে হবে, আর আমরা যদি যুদ্ধ না করি তাহলে দেশকে বাঁচানো সম্ভব না। মুক্তিকামী মানুষদের সাথে মিলে ছিনিয়ে এনেছে বিজয়। তারা জীবন বাজি রেখেছিল নিজেদের একটি পতাকার জন্য। দেশের পরিচয় কি দিয়া? পতাকা দিয়া। এ পতাকা উত্তোলন এর চেয়ে বড় আর কি আছে? আর বড় কিছু নেই। পিলখানা একটা ক্যান্টনমেন্ট পাকিস্তানিদের দিও, এই ক্যান্টনমেন্টের মধ্যখানে আমরা পতাকা উঠাইছি, এইটাই আমাদের সাহস। ধরা পড়বো কি না পড়বো, কি হবে না হবে ওই চিন্তা করি নেই। চিন্তা একটাই ছিল, পতাকাটা উঠাইতে হবে। ওই রাতে যদি কেউ জানতে পারতো, কেউ যদি দেখতে পারতো আমাদেরকে, তাহলে আমাদের সাথে সাথে গুলি হতো, আমাদের সাথে সাথে মেরে ফেলতো। সবাই খুশি হয়ে খুশি মনে না এটা উঠানো দরকার, এটা আমরা উঠাইতে হবে। আর পিলখানার ভিতরে একটা ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টের এই জায়গায় আমরা উঠাইত। আমি মারা যাই কিন্তু আমাদের পতাকা উত্তোলন হোক। ব্যক্তিগত জীবন ও পরিবারের মায়া তুচ্ছ করে 22শে মার্চ দিবাগত রাতে ইপিআরের অকুতভয়ে সাহসী সৈনিকরা যে পতাকা উত্তোলন করেছিল, আজও সেই পতাকা ও সীমান্ত রেখা রক্ষায় নিজেদের সর্বদা নিয়োজিত রেখে বর্ডার গার্ড বাংলাদেশ হয়ে উঠেছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই উত্তোলিত পতাকার গৌরব বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্যের অনুপ্রেরণা ও সীমান্ত রক্ষায় নিজেদের পূর্ণ নিয়োজিত করার অন্তর্নিহিত শক্তির উৎস। পতাকা উত্তোলনের পূর্ণাঙ্গ ঘটনা আবেগদীপ্ত করে বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
নায়েব সুবেদার আব্দুল হাই ও সেই রাতের ইপিআর সদস্যদের জীবন বাজি রাখা আত্মত্যাগকে সম্মান জানাতে নতুন প্রজন্ম হাতে তুলে নেয় আমাদের গৌরব, আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকার মর্যাদা রক্ষার ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে সঞ্চার করে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রজন্ম থেকে প্রজন্ম একত্রে জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে যায় সেই ঐতিহাসিক পটমূলে। সম্মান জানায় সেই জাতীয় পতাকা এবং ঐতিহাসিক পতাকা উত্তোলনের স্মৃতিকে। জাতির পতাকা সমুন্নত রাখার এই দৃপ্ত লড়াইয়ে বিজিবি আছে, বিজিবি থাকবে। জাতীয় পতাকা আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি। বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্তের অতন্দ্র